তো আজকে ভূগোলের প্রথমে আমরা দেখবো হচ্ছে ইন্ডিয়ান ইন্ট্রোডাকশন, যেখানে আমরা ভারতের সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন, ওভারঅল ভারত সম্পর্কে আর জানবো। নেক্সট হচ্ছে ফরমেশন অফ ইন্ডিয়ান স্টেটস, ভারতের সমস্ত রাজ্যগুলো কবে গঠিত হয়, রাজ্যের রাজধানী বা কোন কোন রাজ্য ভেঙে কী কী রাজ্য গঠিত হয়, এবং নেইবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রতিবেশী দেশ, তাদের সম্বন্ধে কিছু বেসিক ইনফরমেশন জানতে হবে, অবশ্যই কোশ্চেন আসে। এছাড়া হচ্ছে ভারতবর্ষের সেন্সাস বা ভারতের জনগণনা সম্পর্কে আমরা জানবো আজকে ক্লাস। চলো শুরু করছি। তো আমাদের এই যে দেশ ভারতবর্ষ, এই ভারত হচ্ছে আহ, সংবিধানে কি নাম আছে দেখো, সংবিধানে এর নাম দেওয়া আছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। ওকে, সংবিধানে লেখা রয়েছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। বাট এমনি এছাড়া এই দেশের কি কি নাম আছে দেখো, আমাদের যেমন আমাদের ভারতকে কিন্তু বলা হতো আগে আর্যাবর্ত বলা হতো, জম্বুদ্বীপ বলা হতো, এছাড়া হচ্ছে হিন্দুস্তান, বিভিন্ন নাম রয়েছে। ইন্ডিয়া, ভারত, আর্যাবর্ত, তারপর হচ্ছে জম্বুদ্বীপ, হিন্দুস্তান, বিভিন্ন নাম। বাট সরকারিভাবে কিন্তু সংবিধানে কিন্তু ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত এই নামটি দেওয়া আছে। তো আমাদের এই যে ভারতবর্ষ, এটি হচ্ছে এশিয়ার আয়তনে, এশিয়ার হচ্ছে তৃতীয় বৃহত্তম দেশ। আয়তনে এশিয়ার হচ্ছে থার্ড লার্জেস্ট কান্ট্রি। আর যদি সমগ্র পৃথিবীর মধ্যে বলি, তাহলে কিন্তু হচ্ছে ভারতবর্ষ হচ্ছে সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি। ওকে, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি। প্রথম কি আছে, ফার্স্ট, একদম ফার্স্ট রয়েছে হচ্ছে রাশিয়া, ফার্স্ট রাশিয়া। সেকেন্ড রয়েছে কানাডা, থার্ড হচ্ছে চায়না, ফোর্থ হচ্ছে ইউএসএ, ফিফথ হচ্ছে ব্রাজিল, ফিফথ হচ্ছে ব্রাজিল, সিক্স হচ্ছে অস্ট্রেলিয়া, আর সেভেন্থ হচ্ছে ভারতবর্ষ। এতগুলো নাম মনে না রাখলে হবে, প্রথমে দুটো তিনটে মনে রাখতে পারো, রাশিয়া, তারপরে কানাডা, তারপরে চায়না। ওকে, আর যদি এশিয়ার মধ্যে বলি, এশিয়ার মধ্যে লার্জেস্ট কান্ট্রি কোনটা, অ্যান্সার হবে কিন্তু রাশিয়া, কারণ রাশিয়া হচ্ছে এমন একটা দেশ যেটি এশিয়া এবং ইউরোপ দুটো দেশেই রয়েছে। সেকেন্ড হচ্ছে চায়না, থার্ড হচ্ছে ভারতবর্ষ। ওকে, তাহলে এশিয়ার তৃতীয় বৃহত্তম দেশ এবং সমগ্র পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ ভারতবর্ষ। তো এবার আমাদের ভারতবর্ষের টোটাল আয়তন কত, এই যে ভারত দেশ, তার টোটাল আয়তন কত, আয়তন হচ্ছে 32,87,263 বর্গ কিলোমিটার। বাট আমাদের দেখা গেছে এসএসসির বিভিন্ন এক্সামে বা সেন্ট্রালের এক্সামগুলোতে, যেখানে এত বড় নামটা দেয় না, পরীক্ষা দেওয়া হচ্ছে 3.28 মিলিয়ন স্কোয়ার মিটার। ওকে, এটা মনে রাখতে হবে, 3.28 মিলিয়ন স্কোয়ার মিটার, এটা হচ্ছে টোটাল ভারতবর্ষের আমাদের আয়তন। এবং ভারতবর্ষ হচ্ছে সমগ্র পৃথিবীর স্থলভাগের কত পার্সেন্ট, সমগ্র পৃথিবীর স্থলভাগের হচ্ছে 2.4% ভারতবর্ষ। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, সমগ্র পৃথিবীর ল্যান্ড এরিয়ার বা ল্যান্ড মাসের 2.4%। এবার যদি বলি জল এবং স্থলভাগ মিলে, মানে হচ্ছে সমগ্র একদম টোটাল পৃথিবীর, তাহলে অ্যান্সার হবে হচ্ছে সমগ্র পৃথিবীর 0.57% ভারতবর্ষ। ওকে, এমনি শুধু শুধু হচ্ছে ল্যান্ড এরিয়া বললে 2.4%, পৃথিবীর 2.4% ভারতবর্ষ, আর জলভাগ স্থলভাগ মিলে 0.57% হচ্ছে ভারতবর্ষ। তো এবার এই ভারত হচ্ছে, এটাকে বলা হয়েছে উত্তর এবং পূর্ব গোলার্ধের দেশ বলা, ভারতকে কি বলা হয়, ভারতকে বলা হয় উত্তর এবং পূর্ব গোলার্ধ দেশ বা নর্দার্ন এবং ইস্টার্ন হেমিস্ফিয়ারের দেশ বলা হয় ভারতবর্ষ। এবং ভারতবর্ষের উত্তরে, উত্তরে হচ্ছে 8°4, 8°4 উত্তর অক্ষরেখা, একদম সাউথে দেখো, সাউথে 8°4 উত্তর অক্ষরেখা থেকে শুরু করে একদম এই যে এখানে হচ্ছে ইন্দিরা পয়েন্ট, সেটা হচ্ছে 37°6 উত্তর অক্ষরেখা পর্যন্ত ভারতবর্ষ বিস্তৃত। আর দ্রাঘিমাংশ হিসেবে বললে, পূর্বে পশ্চিমে হচ্ছে 68°7 পূর্ব দ্রাঘিমা থেকে একদম পূর্বে অরুণাচল প্রদেশের কি বিধু পর্যন্ত 97.25 পূর্ব দ্রাঘিমা পর্যন্ত ভারতবর্ষ বিস্তৃত। তাহলে ভারতবর্ষের উত্তর কত, উত্তরে হচ্ছে মানে দক্ষিণের 8°4 উত্তর অক্ষাংশ থেকে
একদম উত্তরে লাদাখের যেটা হচ্ছে ইন্দিরা কল, সেটা হচ্ছে 37°6 পর্যন্ত, পশ্চিমে 68°7, পূর্ব দ্রাঘিমা থেকে পূর্বে 97.25 পূর্ব দ্রাঘিমায় ভারতবর্ষ বিস্তৃত। এবার দেখো এটা তো পশ্চিম, তো এখানে আমরা পূর্ব কেন লিখলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ, এখানে উত্তর কেন লিখলাম, তার কারণ হচ্ছে যদি এটা পৃথিবী আমরা ধরি, পৃথিবীর মাঝ বরাবর একটা কাল্পনিক রেখা গেছে, এর নাম হচ্ছে ইংরেজিতে বলা ইকুয়েটার, বাংলায় হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার ঠিক উপরে ভারতবর্ষ রয়েছে, তাই এটাকে বলা হয় উত্তর অক্ষরেখা বলা হয়, তাই এটাকে আমরা উত্তর ধরলাম। আবার পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে আর একটা মাঝ বরাবর রেখা গেছে, এর নাম হচ্ছে মূল মধ্যরেখা, ইংরেজিতে বলা হয় প্রাইম মেরিডিয়ান। তো মূল মধ্যরেখার পূর্বে রয়েছে ভারতবর্ষ, তাই বলা হয় ভারতবর্ষ উত্তর এবং পূর্ব গোলার্ধের দেশ বলা হয়। সুতরাং কিন্তু এটাকে এই কারণে পশ্চিম হওয়া সত্ত্বেও এটাকে আমরা লিখেছি পূর্ব, কারণ হচ্ছে মূল মধ্যরেখার পূর্বে রয়েছে ভারতবর্ষ। ওকে, বোঝা গেল? তাই ভারতকে বলা হয় উত্তর এবং পূর্ব গোলার্ধের দেশ বলা হয় ভারতবর্ষ। এবার এবার নেক্সট হচ্ছে ভারতবর্ষের একদম উত্তরতম স্থান কি আছে, একদম নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া কি হবে? অ্যান্সার কিন্তু হবে হচ্ছে ইন্দিরা কল। ওকে, ভারতবর্ষের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল। ইন্দিরা কল যেটা নর্দার্ন মোস্ট পয়েন্ট, এটা কোথায় আছে? এটা কিন্তু লাদাখে রয়েছে, এটা রয়েছে লাদাখ। এটি হচ্ছে ভারতবর্ষের নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। এবার যদি বলি যে ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটা, তাহলে অ্যান্সার হবে হচ্ছে কন্যাকুমারী। ওকে, এটা হচ্ছে কন্যাকুমারী, এখানে কিন্তু হবে কন্যাকুমারী। মূল ভূখণ্ডের একদম দক্ষিণে রয়েছে কন্যাকুমারী। ওকে, কন্যাকুমারী। এবার যদি বলি হচ্ছে একদম পশ্চিমে কি আছে, একদম পশ্চিমে ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু হচ্ছে গুয়ারমোতা। কি নাম? গুয়ারমোতা। গুয়ারমোতা যেটা কোথায় আছে? এটা কিন্তু রয়েছে গুজরাটে। আর পূর্বতম রয়েছে কিবিথু। পূর্বের নাম কি? কিবিথু। এটা কোথায় আছে? অরুণাচল প্রদেশে আছে। তাহলে আমরা কি দেখলাম যে ভারতবর্ষে একদম নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া হচ্ছে ইন্দিরা কল, যেটা রয়েছে লাদাখে রয়েছে। আমাদের একদম দক্ষিণে আছে কন্যাকুমারী, যেটা রয়েছে কোথায়? তামিলনাড়ুতে রয়েছে। পশ্চিমে রয়েছে গুয়ারমোথা, যেটা গুজরাটে আছে। পূর্বে আছে হচ্ছে কিবিথু, যেটা রয়েছে অরুণাচল প্রদেশে রয়েছে। এইবার যদি পরীক্ষা থাকে যে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কি, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ওকে, যদি পরীক্ষা থাকে যে মূল ভূখণ্ড, এই যে ভূখণ্ডের সঙ্গে জড়িত হচ্ছে কন্যাকুমারী, আর একদম দক্ষিণতম পয়েন্ট বলা হবে ইন্দিরা পয়েন্ট, যেটা কোথায় রয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো এই যে ম্যাপের এই যেটা রয়েছে, এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এটা হচ্ছে আন্দামান, আর নিচে আছে হচ্ছে নিকোবর। নিকোবরের একদম শেষে রয়েছে গ্রেট নিকোবর। এই গ্রেট নিকোবরে রয়েছে ইন্দিরা পয়েন্ট। তাহলে ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু কোনটা? সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইন্দিরা পয়েন্ট। নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইন্দিরা কল। আর দক্ষিণতম ল্যান্ড এরিয়ার সঙ্গে রয়েছে কন্যাকুমারী। পশ্চিমতম গুয়ারমোথা। পূর্বে হচ্ছে কিবিথু। ওকে, এবার এই ইন্দিরা কল থেকে এই যে কন্যাকুমারী পর্যন্ত এই যে টোটাল লেন্থটা কত? ইন্দিরা কল থেকে এই যে টোটাল কন্যাকুমারী টোটাল লেন্থটা কত? লেন্থটা হচ্ছে 3214 কিলোমিটার। পশ্চিমে গোয়ারমোতা থেকে কিবিথু টোটাল লেন্থটা কত? 2933 কিলোমিটার টোটাল লেন্থ। ওকে, এটা হয়ে গেল। নেক্সট এরপর টপিক হচ্ছে টপিক অফ ক্যান্সার। নেক্সট আমরা জানবো হচ্ছে টপিক অফ ক্যান্সারটা কি। এটাকে বলা হয় এটাকে বলা হয় যে বাংলায় বলা হয় কর্কট ক্রান্তি রেখা, ইংরেজিতে টপিক অফ ক্যান্সার। এবার পরীক্ষায় দিয়ে দেয় যে এই টপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা এটা কটা রাজ্যের উপর দিয়ে গেছে। টপিক অফ ক্যান্সার এটা হচ্ছে ভারতবর্ষের 8টি রাজ্য উপর দিয়ে। কোন কোন রাজ্য? 1 নম্বর হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। টোটাল 8টি রাজ্য উপর দিয়ে গেছে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, মনে রাখবে। ওকে, এবার সব থেকে বেশি কোন রাজ্য সব থেকে বেশি গেছে হচ্ছে এই
সব থেকে বেশি গেছে মধ্যপ্রদেশ উপর থেকে, আর সব থেকে কম গেছে হচ্ছে রাজস্থানকে একদম টাচ করে গেছে। ওকে, তারপরে এক্সামে দেয় যে কোন নদী এই রেখাটিকে দুবার ক্রস করেছে, কোন নদী এই রেখাটিকে 2 টাইমস ক্রস করেছে, তার নাম হচ্ছে মাহি নদী। ওকে, মাহি নদী এই রেখাটিকে দুবার ক্রস করেছে, এটা মনে রাখবে। এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটাই বারবার দেয়, কি দেয় পরীক্ষায়, যে কোন রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার অতিক্রম করেনি, এই কোশ্চেনটা বিভিন্ন সময় দেয় পরীক্ষা, সুতরাং সবকটা মনে রাখতে হবে তোমাদের। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ভারতবর্ষের যে স্ট্যান্ডার্ড টাইম, এই যে আমরা ভারতবর্ষের সময়টা যে আমরা বলি যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, তো এইটা মূলত কোন জায়গার উপর ভিত্তি করে বা কোন জায়গার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলা হয়। দেখো, যে ভারতবর্ষের যে প্রমাণ সময়রেখা বা যেটাকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলা হয়, এটা হচ্ছে মান হচ্ছে 82.5 পূর্ব। ওকে, 82.5 পূর্ব দ্রাঘিমা রেখাকে বলা হয় ভারতবর্ষের প্রমাণ সময় রেখা। ওকে, তো এই যে ভারতের প্রমাণ সময় রেখা, এই রেখাটি কটি রাজ্য পড়তে গেছে, তো এই রেখাটি কিন্তু মূলত 5টি রাজ্য পড়তে গেছে। কোন কোন রাজ্য? একটা হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিম, এক মিনিট, এখান থেকে গেছে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, একটু মানে এক্স্যাক্ট বলতে, এক্স্যাক্টটা ঠিকঠাক হচ্ছে না, মানে রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। দেখো রাজ্যের নামটা দেখাচ্ছি এখানে, জাস্ট পুরো একদম এখান থেকে টাচ করে গেছে। তো ঠিক এই জায়গাটা মানে এমনভাবে গেছে, এখান থেকে উত্তরপ্রদেশে গেছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, সরি, ঝাড়খণ্ড কেন বলছি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। ওকে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, এইভাবে গেছে এটা, এইভাবে ক্রস করেছে এটা, কিন্তু এখানে দেখাই লম্বা হবে, এটা এইভাবে ক্রস করেছে এটা। তো এইটা মূলত 5টি রাজ্য পড়ে গেছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। ওকে, এবার এক্সামে দেয় যে কোন জায়গার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। অ্যাকচুয়ালি এলাহাবাদের মির্জাপুরের, উত্তরপ্রদেশের এলাহাবাদের মির্জাপুরের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখব, তো আমরা এরপরে ভারতের মাঝের বিষয়গুলো দেখলাম, এরপরে দেখবো হচ্ছে ভারতবর্ষের টোটাল বাউন্ডারি, ল্যান্ড বাউন্ডারি কতটা আছে। এক মিনিট, দেখো ভারতবর্ষে যদি ল্যান্ড বাউন্ডারি বলি, তো এখান থেকে শুরু হচ্ছে ল্যান্ড বাউন্ডারি, এখান থেকে টোটাল এই যে এ অবধি যে ল্যান্ড বাউন্ডারি আছে, এই টোটাল লেন্থটা কত, টোটাল লেন্থ হচ্ছে 15,200 কিলোমিটার ভারতের টোটাল স্থল সীমানা রয়েছে। এবার এই ভারতবর্ষের স্থল সীমানা কয়টি দেশের সঙ্গে সীমানা রয়েছে? মূলত 7টা দেশ। ওকে, ভারতবর্ষের ল্যান্ড বাউন্ডারি 7টি দেশের সঙ্গে সীমানা আছে। কোন কোন দেশ? একটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, বাংলাদেশ, ভুটান, আর হচ্ছে মায়ানমার। এই টোটাল 7টা দেশের সঙ্গে ভারতের ল্যান্ড বাউন্ডারি রয়েছে। টোটাল ল্যান্ড বাউন্ডারি কত? 15,200 কিলোমিটার। ওকে, এবার যদি বলি হচ্ছে ভারতবর্ষের যদি বলি হচ্ছে কোস্টাল বাউন্ডারি বা উপকূল রেখা কটি রাজ্যের সঙ্গে আছে, বা ভারতবর্ষের উপকূল টোটাল লেন্থটা কত। দেখো এখান থেকে শুরু হচ্ছে ভারতবর্ষে কিন্তু উপকূল, এখান থেকে টোটাল এই যে রয়েছে এইটা টোটাল এ অবধি হচ্ছে ভারতের লেন্থটা হচ্ছে 6,100 কিলোমিটার। টোটাল লেন্থ কত ভারতের? 6,100 কিলোমিটার ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য। ভালো করে শুনবে কথাটা কি বললাম, ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 6,100 কিলোমিটার। ওকে, এবার যদি এক্সামে থাকে যে টোটাল লেন্থ অফ ইন্ডিয়ান কোস্টাল এরিয়া, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 7,516.6 কিলোমিটার। ওকে, ভারতের টোটাল কোস্টাল বাউন্ডারি হচ্ছে 7,516.6 কিলোমিটার। কারণ কি? এই যে আন্দামান দেখতে পাচ্ছ, আন্দামান, আর এখানে আছে লাক্ষাদ্বীপ, আন্দামান লাক্ষাদ্বীপ,
এবং ভারতবর্ষের এই ল্যান্ড কোস্টাল এরিয়া কাউন্ট করলে হয় 7516.6 কিলোমিটার। আর এই যে এই পার্ট, শুধু অনলি এই পার্টটা কাউন্ট করলে অ্যান্সার হয় 6100 কিলোমিটার। ওকে, বুঝে অ্যান্সার করতে হবে। পরীক্ষা যদি দেয় টোটাল কোস্টাল এরিয়া কত, 7516.6 কিলোমিটার। ল্যান্ড ভারতের স্থল সীমানার সঙ্গে কোস্টাল এরিয়া কত, অ্যান্সার হবে 6100 কিলোমিটার। ওকে, এবার এই যে ল্যান্ড সীমানার সঙ্গে বা কয়টি রাজ্যের সঙ্গে ভারতের উপকূল সীমানা আছে, ভারতের কয়টি রাজ্যের সঙ্গে উপকূল সীমানা আছে? দেখো ভারতবর্ষের 9টি রাজ্যের সঙ্গে, ওকে, 9টি রাজ্যের সঙ্গে উপকূল সীমানা আছে। কি কি? দেখো এখানে আছে আমাদের ভারত মহাসাগর, ওকে, এই পাশে আছে হচ্ছে আরব সাগর, এই পাশে রয়েছে বঙ্গোপসাগর। ভারত মহাসাগরের কিন্তু দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে আরব সাগর, বঙ্গোপসাগর। এবার যদি আমি আরব সাগরটা বিচার করি, আরব সাগরে কটা দেশের সঙ্গে রয়েছে? ওকে, দেখো আরব সাগরের যদি বলি গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, এখানে গোয়া রয়েছে, গোয়া, কর্ণাটক, কেরালা। তাহলে আরব সাগরের দিকে 5টা রাজ্যের সঙ্গে রয়েছে, গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা। আর বঙ্গোপসাগরের দিকে কোন কোন রাজ্য রয়েছে? পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। পশ্চিমবঙ্গের সঙ্গে টোটাল 4টি রাজ্যে, সরি, আর বঙ্গোপসাগরের সঙ্গে 4টি রাজ্যের সীমানা আছে। তো তাহলে কি দাঁড়ালো? টোটাল 9টি রাজ্যের সঙ্গে ভারতের উপকূল সীমানা আছে। আরব সাগরে 5টি, বঙ্গোপসাগরে 4টি, টোটাল 9টা রাজ্যের সঙ্গে কিন্তু ভারতের উপকূল সীমানা আছে। ওকে, এবার সব থেকে বেশি কোন পরীক্ষা আসে, কিন্তু সব থেকে বেশি উপকূল সীমানা আছে কোন রাজ্যের সঙ্গে? সব থেকে বেশি রয়েছে কিন্তু গুজরাট, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, থার্ড হচ্ছে তামিলনাড়ু। তাহলে কি বললাম? সব থেকে বেশি উপকূল সীমানা আছে কার সঙ্গে? গুজরাট, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপরে তামিলনাড়ু। আর সব থেকে কম রয়েছে কোন রাজ্যের সঙ্গে? সব থেকে কম রয়েছে গোয়া। গোয়ার সঙ্গে সব থেকে কিন্তু উপকূল সীমানা কম রয়েছে। ওকে, বোঝা গেল? ওকে, তাহলে এ অবধি আমাদের মোটামুটি আমাদের প্রথম চ্যাপ্টার যে ইন্ডিয়ান ইন্ট্রোডাকশান, সেই ইন্ট্রোডাকশান সম্বন্ধে কিন্তু আমরা প্রথম চ্যাপ্টারটা কমপ্লিট করলাম। ওকে, তারপরে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই জানাও, বলো, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাতে পারো। বলো, কোনো কোয়ারি থাকলে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাও। ওকে, তাহলে তোমার কোনো কোয়ারি নেই? ঠিক আছে, ঠিক আছে, নেক্সট। নেক্সট আমরা দেখবো হচ্ছে ভারতের নেক্সট চ্যাপ্টার, ভারতবর্ষের প্রতিবেশী দেশ সম্পর্কে দেখবো। দেখো একটু আগে যেটা বললাম যে ভারতবর্ষের টোটাল 9টি দেশের সঙ্গে প্রতিবেশী সীমানা আছে। মানে স্থলভাগের সঙ্গে 7টি, এবং জলভাগের সঙ্গে মানে হচ্ছে কোস্টালে বা উপকূলের দিকে রয়েছে হচ্ছে 2টি। স্থল সীমানা দেখো টোটাল যেটা বললাম যে এখান থেকে শুরু হচ্ছে, এ অবধি শেষ হচ্ছে, এটা হচ্ছে টোটাল রয়েছে এখানে 7টি। কি কি রয়েছে? পাকিস্তান, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। টোটাল রয়েছে 7টা। আর একটা রয়েছে আরব সাগরে রয়েছে, আরব সাগর রয়েছে, এদিকে রয়েছে মালদ্বীপ, আর এদিকে বঙ্গোপসাগরে আছে হচ্ছে শ্রীলঙ্কা। ওকে, বঙ্গোপসাগর না, ভারত মহাসাগরে রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে। টোটাল 9টি রাজ্যের সঙ্গে রয়েছে। উপকূলে বললাম হচ্ছে 6100 কিলোমিটার, আর স্থল সীমান্ত হচ্ছে 15200 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট। তো প্রথমে আমরা দেখে নেবো হচ্ছে, প্রথমে আমরা জানবো হচ্ছে পাকিস্তান সম্বন্ধে। প্রথমে পাকিস্তান। তো পাকিস্তানের রাজধানী সবাই জানো, পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ, যেটি আগে কিন্তু লাহোর ছিল, তার আগে হয়তো করাচি ছিল। পাকিস্তানের মুদ্রার নাম হচ্ছে পাকিস্তানের রুপি। পাকিস্তান স্বাধীনতা হয় 1947 14 আগস্ট। পাকিস্তানের হাইয়েস্ট পিক কোনটা? সর্বোচ্চ শৃঙ্গ, পাকিস্তানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তিরিচিমির। ওকে, কি নাম? তিরিচিমির। তিরিচিমির হচ্ছে হাইয়েস্ট পিক অফ পাকিস্তান। ওকে, কিন্তু পাকিস্তান দাবি করে যে ওদের হাইয়েস্ট পিক হচ্ছে
গডউইন অস্টিন বা K2। কারণ কি? কারণ এবার যদি পরীক্ষা তোমাদের দিয়ে দেয় যে হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া কি হবে, হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া হচ্ছে গডউইন অস্টিন বা K2, কিন্তু বাস্তবে গডউইন অস্টিন বা K2 এটা কিন্তু আমাদের ভারতের অন্তর্ভুক্ত নয়। কারণ এই জায়গাটি হচ্ছে বর্তমানে এই যে এইটুকু জায়গা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে POK, পাক অকুপাইড কাশ্মীর। এই জায়গা রয়েছে K2 এবং এই জায়গাটি পাকিস্তান দখল করে নিয়েছে। সুতরাং সেই হিসাবে কিন্তু এই যে K2 আমাদের হাইয়েস্ট পিক নয়, কিন্তু ভারত সরকার এখনো কিন্তু এটাকে স্বীকৃতি দেয়নি। সুতরাং এটাকে এখনো আমাদের অন্তর্ভুক্তি মনে করা, এবং NCERT বইতে কিন্তু দেওয়া রয়েছে K2 আমাদের হাইয়েস্ট পিক। ওকে, K2 বা গডউইন অস্টিন আমাদের হাইয়েস্ট পিক। পাকিস্তানের তাহলে উচ্চতম শৃঙ্গের নাম কি? হাইয়েস্ট পিক হচ্ছে তিরিচিমির। পাকিস্তানের প্রধান নদী হচ্ছে সিন্ধু নদী। আমরা কিন্তু সিন্ধু জল চুক্তি নিয়ে আলোচনা করবো যখন নদীর চ্যাপ্টার পড়বো, কারণ সিন্ধু জল চুক্তির এবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ যখন পেহেলগামের হত্যাকাণ্ডের পরে ভারত পাকিস্তান যুদ্ধের সময় কিন্তু এর নাম এই সিন্ধু জল চুক্তির কথা কিন্তু বারবার উঠে আসছিল। তো এবার নেক্সট দেখে নেবো হচ্ছে ভারতের সঙ্গে পাকিস্তানের কয়টা রাজ্যের সীমানা রয়েছে। দেখো, পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের মেনলি 3টে রাজ্যের সীমানা আছে। কোন কোন রাজ্য দেখে নেবে? এক নম্বর হচ্ছে গুজরাট, রাজস্থান এবং হচ্ছে পাঞ্জাব, 3টে রাজ্য এবং 2টো কেন্দ্র শাসিত অঞ্চল। কি কি? একটা গুজরাট কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে, একটা বললাম হচ্ছে জম্মু কাশ্মীর, এখানে দেখো জম্মু কাশ্মীর, আর এটা লাদাখ। ওকে, তাহলে কটা হলো? টোটাল 2টো কেন্দ্রশাসিত অঞ্চল এবং 3টে রাজ্য, টোটাল 5টি জায়গার সঙ্গে ভারতের সঙ্গে পাকিস্তানের সীমানা রয়েছে। এবার সব থেকে বেশি কোন রাজ্যের সঙ্গে রয়েছে? সব থেকে বেশি রয়েছে কিন্তু রাজস্থানের সঙ্গে। ওকে, মনে রাখবে সব থেকে বেশি সীমানা আছে পাকিস্তানের সঙ্গে রাজস্থানের সঙ্গে। ওকে, নেক্সট হচ্ছে এবার পাকিস্তানের সঙ্গে আমাদের বাউন্ডারি কি কি আছে। দেখো, পাকিস্তানের সঙ্গে আমাদের অনেকগুলো বাউন্ডারি আছে। প্রথম 1 নম্বর হচ্ছে রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন এটা কিন্তু 1947-এ যখন ভারত পাকিস্তান স্বাধীন হয় সেই সময় কিন্তু 1947-এ হচ্ছে রেড ক্লিফ লাইনটা হয়। ওকে, এরপরে আর রয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে আর রয়েছে স্যার ক্রিক। দেখো নামটা দেখে নেবেন, স্যার ক্রিক। এই স্যার ক্রিকটা কিন্তু স্যারটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় এসছে ড্যাশ ক্রিক সীমানা ভারতের সঙ্গে পাকিস্তান আছে, স্যার ক্রিক। ওকে, এটা মেনলি হচ্ছে গুজরাটে এই জায়গাতে রয়েছে স্যার ক্রিক। ওকে, আর কি আছে? আর রয়েছে LOC, পুরো নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল। কোথায় আছে? এই যে পাক অকুপাইড কাশ্মীর, এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা পাকিস্তান দখল করে নিয়েছে, এবং এই জায়গায় যে বাউন্ডারি আছে, বাউন্ডারির নাম হচ্ছে LOC, লাইন অফ কন্ট্রোল। ওকে, আর কি আছে? আর রয়েছে 24তম প্যারালাল। ওকে, তাহলে কয়টা রয়েছে সীমানা ভারতের সঙ্গে পাকিস্তানের? টোটাল 3টে সীমানা রয়েছে। একটা হচ্ছে বললাম LOC, রেড ক্লিফ লাইন, স্যার ক্রিক এবং হচ্ছে 24তম প্যারালাল। টোটাল 4টে রয়েছে সীমানা রয়েছে। ওকে, মনে রাখবে। নেক্সট দেখানো হচ্ছে আমরা এরপরে হচ্ছে আফগানিস্তান। দেখো, এইখানটা কিন্তু আফগানিস্তানের সঙ্গে আমাদের অল্প একটু সীমানা আছে, কিন্তু বাস্তবে কিন্তু আফগানিস্তানের সঙ্গে আমাদের কোনো সীমানাই নেই। তার কারণ কি? কারণ এই জায়গাটা দখল করে নিতে চায় পাকিস্তান, যার ফলে কিন্তু আমাদের সঙ্গে কোনো আর সীমানায় কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের নেই। ওকে, তাও মনে করা যায় এখনো সীমানা ধরা হয় এই জায়গাটিকে। আফগানিস্তানের রাজধানীর নাম কি? রাজধানী হচ্ছে কাবুল। আফগানিস্তানের ভাষা হচ্ছে পাস্তু ভাষা। ভাষার নামটা কেন বললাম? এক্সামে এসছে যে ভারতের প্রতিবেশী কোন দেশের ভাষা হচ্ছে পাস্তু ভাষা। ওকে, আফগানিস্তানের জাতীয় খেলা করি, আফগানিস্তানের জাতীয় খেলা হচ্ছে বুচ কাশি। কি নাম? কি জাতীয় খেলা? বুচ কাশি আফগানিস্তানের জাতীয় খেলা। পাকিস্তানের জাতীয় খেলা কিন্তু হকি। আফগানিস্তান কবে স্বাধীনতা পায়? 1919 সালে। 1919 সালের 19শে আগস্ট। 1919 সালে 19শে আগস্ট কিন্তু আফগানিস্তান কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে হয়, স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয়। নেক্সট হচ্ছে আফগানিস্তানের হাইয়েস্ট পিক কোনটা? সর্বোচ্চ শৃঙ্গ আফগানিস্তানের নাম হচ্ছে নোশাক। মনে রাখবে, আফগানিস্তানের হাইয়েস্ট পিক হচ্ছে নোশাক। আমরা এখানে লিখলাম, মাঝে লিখলাম। ওকে, নোশাক হচ্ছে আফগানিস্তানের হাইয়েস্ট পিক। তো এছাড়া আফগানিস্তানের প্রধান নদীর নাম কি? আফগানিস্তানের প্রধান নদীর নাম হচ্ছে হেলমন্দ। আফগানিস্তানের প্রধান নদী হচ্ছে হেলমন্দ। এবার আফগানিস্তানের সঙ্গে ভারতের সীমানা কি আছে? দেখো, ভারতের সঙ্গে আফগানিস্তানের সেরকম সীমানা নেই, বা ডুরান লাইনে রয়েছে। ডুরান লাইন
ডুরান্ড লাইন, এটা কিন্তু এক সময় ভারত আফগানিস্তানের সঙ্গে ছিল, বাট বর্তমানে কিন্তু এটা পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে রয়েছে ডুরান্ড লাইন। মনে রাখবে ডুরান্ড লাইন, যেটা কিন্তু পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সীমানা হচ্ছে ডুরান্ড লাইন। ওকে, এখানে আমরা আফগানিস্তান সম্বন্ধে জানলাম। এরপর দেখে নেবো হচ্ছে চায়না। চায়নার সঙ্গে কিন্তু আমাদের অনেকটা জায়গা, প্রায় এখান থেকে বলতে পারো প্রায় পুরো এইটুকু জায়গা সম্পূর্ণ কিন্তু চায়না কিন্তু দখল করে আছে। ওকে, চায়নার রাজধানীর নাম হচ্ছে বেজিং, এবং চায়নার হাইয়েস্ট পিক নাম কি, চায়নার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওকে, চায়নার প্রধান নদীর নাম হচ্ছে ইয়াংশিকিয়াং। ওকে, আর চায়নার সঙ্গে আমাদের কয়টি রাজ্যের সীমানা আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, চায়নার সঙ্গে আমাদের কয়টি রাজ্যের সীমানা আছে। দেখো চায়নার সঙ্গে কিন্তু টোটাল আমাদের চারটে রাজ্যের সীমানা আছে। কোন কোন রাজ্য? একটা হচ্ছে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং হচ্ছে অরুণাচল প্রদেশ। টোটাল এই চারটে রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে চায়নার সঙ্গে ভারতের, টোটাল চারটে রাজ্যের সঙ্গে সীমানা আছে। আর অপরদিকে লাদাখ, লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চলের সঙ্গে চায়নার সঙ্গে ভারতের সীমানা আছে, লাদাখ। ওকে, তো নেক্সট হচ্ছে চায়নার সঙ্গে ভারতের কোন রাজ্যের সীমানা সব থেকে বেশি আছে? সব থেকে বেশি আছে কিন্তু অরুণাচলের সীমানা, চায়নার সঙ্গে অরুণাচলের সীমানা কিন্তু সব থেকে বেশি আছে। ওকে, চারটে রাজ্যের নাম মনে রাখবে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশ। তার মধ্যে অরুণাচল প্রদেশের সঙ্গে সব থেকে বেশি সীমানা রয়েছে। এবার চায়নার সঙ্গে আমাদের বাউন্ডারি কি আছে? প্রথম বাউন্ডারি হচ্ছে ম্যাকমোহন লাইন। চায়নার সঙ্গে ভারতের বাউন্ডারির নাম হচ্ছে ম্যাকমোহন লাইন, মনে রাখবে ম্যাকমোহন লাইন। ওকে, এছাড়া এছাড়া রয়েছে হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট LAC, পুরো নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। LOC, এই যে এখানে আছে LOC, LOCর ফুল ফর্ম হচ্ছে লাইন অফ কন্ট্রোল, আর LAC হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। ওকে, এবার LAC বাউন্ডারিটা মেনলি কোথায় আছে? দেখো এই যে জম্মু কাশ্মীর, যার এইটুকু জায়গা আছে পাকিস্তানের অধীনে, আর এখান থেকে আবার এইটুকু জায়গা আছে কার অধীনে? চায়নার অধীনে। চায়না এই জায়গাটার নাম দিয়েছে আকসাই চীন। কি নাম দিয়েছে? আকসাই চীন। এবং এই যে বাউন্ডারিটার নাম হচ্ছে LAC, এই বাউন্ডারি LOC, জায়গার নাম পাক অকুপাইড কাশ্মীর, আর এটা হচ্ছে LAC, এবং যাকে বলে আসকাই চীন বলা হয়। ওকে, তো চায়নার সঙ্গে আমাদের এইটুকু বাউন্ডারি আছে, অবশ্যই মনে রাখতে হবে। আর এই যে LACর সঙ্গে ভারতের সঙ্গে চায়নার LAC চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ভারতের সঙ্গে চায়না LAC চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু 1962 সালে। সরি, কি বলছি, 1962 সালে চায়না এই জায়গাটি দখল করে, এবং চুক্তি স্বাক্ষরিত 1993 সালে, বাট জায়গাটি দখল করে 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হয়, সেই সময় জায়গাটি দখল করে নেয়। বাট এই চুক্তিটি স্বাক্ষরিত ভারতের সঙ্গে চায়না 1993 সালে। ওকে, তো এই অবধি আমরা কি জানলাম? চায়নার সঙ্গে জানলাম, পাকিস্তান এবং আফগানিস্তান সম্বন্ধে জানলাম। নেক্সট দেখে নেবো হচ্ছে মায়ানমার। দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা মায়ানমার। ওকে, এই পুরোটা কিন্তু মায়ানমার। এবার মায়ানমারটা কবে স্বাধীনতা পায়? দেখো মায়ানমার স্বাধীনতা পায় কিন্তু 1948 সালের 4th জানুয়ারি। 4th জানুয়ারি কিন্তু স্বাধীনতা পায়, এই হচ্ছে মায়ানমার স্বাধীনতা পায়। মায়ানমারের রাজধানীর নাম কি? মায়ানমারের রাজধানী নাম হচ্ছে নেপিউ দিউ। কি নাম? মায়ানমারের রাজধানী হচ্ছে নেপিউ দিউ। ওকে, মায়ানমারের রাজধানী হচ্ছে নেপিউ দিউ। নেক্সট হচ্ছে মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কি? মায়ানমারের হাইয়েস্ট পিক হচ্ছে কাকা বোরাজি। মনে রাখ ভালো করে, মায়ানমারের হাইয়েস্ট পিক হচ্ছে কাকা বোরাজি। ওকে, মায়ানমারের প্রধান নদীর নাম হচ্ছে ইয়াঙ্গন, প্রধান নদী ইয়াঙ্গন, এবং হচ্ছে উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কাকা বোরাজি। ওকে, এছাড়া মায়ানমারের সঙ্গে আমাদের কোন কোন রাজ্যের সীমানা আছে? মেনলি চারটে রাজ্যের সঙ্গে সীমানা আছে। কি কি? এক নম্বর হচ্ছে নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম। ওকে,
নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, এই 4টে রাজ্যের সঙ্গে সীমানা আছে। ওকে, এই যে মিজোরাম। ওকে, তো নাগা মণি, সরি ত্রিপুরা কেন বলছি, নাগা, মণি, মিজো, ওরু। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, এই 4টে রাজ্যের সঙ্গে সীমানা আছে। ওকে, কি আমি বললাম, 1 নম্বর হচ্ছে নাগাল্যান্ড, 2 নম্বর হচ্ছে মিজোরাম, মণিপুর এবং হচ্ছে অরুণাচল প্রদেশ, টোটাল 4টে রাজ্যের সঙ্গে সীমানা আছে মায়ানমারে। ওকে, এবং এটা মনে রাখবো 1937 সাল পর্যন্ত কিন্তু মায়ানমার, এই যে মায়ানমার দেখতে পাচ্ছ, এই মায়ানমার কিন্তু ভারতের একটা রাজ্য ছিল 1937 সাল পর্যন্ত। নেক্সট আমরা দেশ জানবো ভুটান। এই দেখতে পাচ্ছ ভুটান, এই জায়গাটা হচ্ছে ভুটান। ওকে, ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু। মনে হয় ভুটানের রাজধানী কি, ভুটানের রাজধানী থিম্পু। ওকে, ভুটানের মুদ্রা নামটা পরীক্ষায় আসে, ভুটানের মুদ্রা নাম হচ্ছে গুলট্রাম, বা এটাকে নুলট্রামও বলা হয়। এটাকে গুলট্রাম বা এটাকে নুলট্রামও বলা হয়। ভুটানের প্রধান ভাষা হচ্ছে জোংথা ভাষা। ওকে, ভুটানের প্রধান ভাষা হচ্ছে জোংখা বা জোংথা ভাষা বলা হয়। ওকে, ভুটানের হাইয়েস্ট পিক কোনটা, হাইয়েস্ট পিক অফ ভুটান কি নাম হবে, গাংখার পেনসুম। পরীক্ষা কিন্তু এসছে না এটা নামটা, গাংখার পেনসুম। ওকে, ভুটানের হাইয়েস্ট পিক নাম হচ্ছে গাংখার পেনসুম। ভুটানের প্রধান নদীর নাম কি, ভুটানের প্রধান নদীর নাম হচ্ছে মানস। দ্বিতীয় প্রধান নদীর নাম সংকোষ। দ্বিতীয়টা কেন বললাম, কারণ রেলের একটা কোশ্চেন এসেছিল যে ভুটানের প্রধান নদীর নাম কি, যেখানে কিন্তু মানস অপশনে ছিল না, সুতরাং এটা মনে রাখতে পারো, ভুটানের প্রধান নদী হচ্ছে মানস, দ্বিতীয় প্রধান নদী হচ্ছে সংকোষ। ওকে, ভুটানের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের সীমানা আছে, ভুটানের সঙ্গে ভারতের আমাদের 4টে রাজ্যের সঙ্গে সীমানা আছে। কোন কোন রাজ্য, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ এবং হচ্ছে আসাম। ওকে, কি বললাম, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, এই 4টে রাজ্যের সঙ্গে সীমানা আছে ভুটানের। ওকে, এছাড়া কিন্তু এছাড়া হচ্ছে এই ভুটানকে কিন্তু বলা হয় হচ্ছে কার্বন মুক্ত দেশ বলা হয়। ঠিক আছে, ভুটানকে বলা হয় কার্বন মুক্ত দেশ বলা হয়। এখানে আমাদের ভুটানও হয়ে গেল। এরপরে দেখবো যে নেপাল। নেপালের রাজধানীর নাম হচ্ছে কাঠমান্ডু। নেপালের হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট এভারেস্ট, মনে রাখবে। ওকে, হাইয়েস্ট পিক, যেমন নেপালের হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্ট, সেরকম চায়নারও কিন্তু হাইয়েস্ট পিক হচ্ছে মাউন্ট এভারেস্ট। ওকে, নেপালের প্রধান নদীর নাম হচ্ছে কর্ণালী নদী, মনে রাখবে, নেপালের প্রধান নদী হচ্ছে কর্ণালী। অনেক জায়গায় কিন্তু কালীগণ্ডক লেখা থাকে, কালীগণ্ডক হবে কর্ণালী, বা কিন্তু কালীগণ্ডক নেপালের প্রধান নদী। আর এছাড়া হচ্ছে নেপালের সঙ্গে কটা রাজ্যের সীমানা আছে, নেপালের সঙ্গে টোটাল 5টা রাজ্যের সীমানা। কোন কোন রাজ্য, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। ওকে, তাহলে নেপালের সঙ্গে ভারতের 5টা রাজ্যের সীমানা আছে। কোন কোন রাজ্য বললাম, বিহার, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, পশ্চিমবঙ্গ। ওকে, তাহলে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ, এবং এই 5টা রাজ্যের সঙ্গে সীমানা আছে ভুটানের। ওকে, নেক্সট এরপরে দেখে নেবো হচ্ছে আমরা বাংলাদেশ সম্বন্ধে। নেক্সট হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী ঢাকা, বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা। বাংলাদেশের হাইয়েস্ট পিক অফ বাংলাদেশ কি হবে, কেওক্রাডাং। ওকে, হাইয়েস্ট পিক অফ বাংলাদেশে কেওক্রাডাং, মনে রাখবে। ওকে, আর এই যে এতগুলো রাজ্য বললাম, তার মধ্যে সব থেকে বেশি সীমানা কার সাথে আছে, বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের সব থেকে বেশি সীমানা আছে। কত, 4096.7 কিলোমিটার সব থেকে বেশি সীমানা আছে। ওকে, বাংলাদেশ কবে স্বাধীন হয়, বাংলাদেশ কিন্তু 1971 সালে 16 ডিসেম্বর পূর্ব পাকিস্তান থেকে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়। ওকে,
এই তো মোটামুটি আমাদের এই সমস্ত যা যা প্রতিবেশী দেশ আছে ভারতবর্ষের সমস্ত প্রতিবেশী দেশ সম্বন্ধে কিন্তু আমাদের ক্লিয়ার, মানে ক্লাস এখানে মানে সেকেন্ড চ্যাপ্টার আমাদের কমপ্লিট। তো বলো এই চ্যাপ্টার থেকে আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই করতে পারো। ওকে, কারো কোনো কোয়ারি নেই? ঠিক আছে, নেক্সট নেক্সট এরপরে চ্যাপ্টার দেখবো হচ্ছে আমরা এরপরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো কি কি গঠন আছে, ভারতের কটি রাজ্য আছে এবং ভারতের রাজ্য সম্বন্ধে আমরা জানবো। তো প্রথমে আগে ভারতের সম্বন্ধে, ভারতের কিছু জাতীয় জাতীয় প্রতীক বা জাতীয় সম্বন্ধে জানবো যে ভারতের বর্তমানে কটি রাজ্য আছে। দেখো তো দেখে নেবো ভারতের বর্তমানে আহ, তোমরা আগে অ্যান্সার করো যে ভারতের বর্তমানে কটি রাজ্য আছে, বলো বলো অ্যান্সার করো, ভারতের বর্তমানে কটি রাজ্য আছে? লাইভ আছে, অ্যান্সার করো। কি হবে? ভারতের বর্তমানে কটি রাজ্য আছে? বলো কি অ্যান্সার হবে? চলো দেখে নেবো ভারতের বর্তমানে কটি রাজ্য আছে। তো দেখো ভারতের বর্তমানে কিন্তু আমাদের ভারতের বর্তমানে 28টি রাজ্য আছে, 28টি রাজ্য আছে এবং 8টি রয়েছে ইউটি, 8টা কেন্দ্রশাসিত অঞ্চল এবং 28টি রাজ্য আছে। তো এই যে 8টা রাজ্য 28টি রাজ্য, এটা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ছিল 29টি ছিল, তার আগে 28টি ছিল। যদি আমরা স্টেট ফরমেশন বলি যে কোন কোন রাজ্য কবে গঠিত সেটা বলছি, ওকে। তার আগে একটু বলে রাখি যে ভারতবর্ষের ন্যাশনাল অ্যানিমাল কি টাইগার, সবাই জানো ভারতের জাতীয় পশু টাইগার, সবারই কিন্তু জানা এগুলো। তারপরে যদি বলি ন্যাশনাল বার্ড অবশ্যই পিকক। এছাড়া ভারতবর্ষের ন্যাশনাল সং হচ্ছে, জাতীয় সঙ্গীত হচ্ছে বন্দে মাতরম, মনে রাখবে কিন্তু বন্দে মাতরম কিন্তু আমাদের ন্যাশনাল সং, আমাদের কিন্তু জনগণ মন আমাদের ন্যাশনাল অ্যানথেম, ওকে। তারপর হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল, আমাদের জাতীয় জলজ প্রাণী কোনটি? এটা হচ্ছে ডলফিন, কিন্তু ভারতের জাতীয় জলজ প্রাণী, ওকে। তো এবার এই যে 28টি রাজ্য, যদি দেখো কয়েক বছর আগের কথাই বলি, 2014 সালে কি হয়, 2014 সালে নতুন একটা রাজ্য গঠিত হয়। কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয় 2014 সালে। এই অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশকে ভেঙে অন্ধ্রপ্রদেশে এইটুক জায়গাকে নিয়ে হয় হচ্ছে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়, ওকে। তো তেলেঙ্গানার বর্তমানে রাজধানী নাম হচ্ছে হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশের বর্তমানে রাজধানী হচ্ছে অমরাবতী। বহু পরীক্ষায় কোশ্চেনটা আসে কোন রাজ্যের কি নাম, তেলেঙ্গানা রাজ্যে হায়দ্রাবাদ এবং হচ্ছে আর অন্ধ্রপ্রদেশ হচ্ছে রাজধানী অমরাবতী নাম। তো এরপরে দেখো আর অনেক রাজ্য গঠিত, যদি আমি একদম প্রথম থেকে বলি যেগুলো দেখো, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট খুব, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। যেমন যেমন যদি বলি যে প্রথমে ইম্পর্টেন্ট নেফা, এটাকে জানতে হবে নেফাটা কি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, নেফাটা কি বা কোন রাজ্যকে আগে নেফা বলা হতো। দেখো এই যে অরুণাচল প্রদেশ দেখতে পাচ্ছ, অরুণাচল প্রদেশ এটা কিন্তু বর্তমান নামে হচ্ছে এটার নাম হচ্ছে বর্তমানে অরুণাচল প্রদেশ, বাট আগে কিন্তু নাম ছিল নেফা। পুরো হচ্ছে কি নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, বাট তাকে বলা হয় নেফা বলা হয়, ওকে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, যাকে নেফা বলা হয়। এবার কত সাল পর্যন্ত অরুণাচল প্রদেশের রাজধানী নেফা ছিল? 1972 সাল পর্যন্ত অরুণাচল প্রদেশের রাজধানী ছিল নেফা। এরপরে দেখে নেবো কোন কোন রাজ্য, এই যে বর্তমানে যে আমরা মহারাষ্ট্র রাজ্য দেখতে পাচ্ছি, মহারাষ্ট্র, ওকে। তো এই যে মহারাষ্ট্র রাজ্য, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে গুজরাট নিয়ে গঠিত, গুজরাট ছিল এবং মহারাষ্ট্র ছিল, ওকে। এই যে গুজরাট মহারাষ্ট্র এই দুটো রাজ্যকে একসাথে বলা হতো কি বলতো, বোম্বে বলা হতো, এই দুটো রাজ্যকে একসাথে বলা হতো বোম্বে। কিন্তু 1960 সালে বোম্বাইকে ভাঙা হয় এবং এর একটা একটা নাম দেওয়া হয়েছে গুজরাট, আর একটা নাম দেওয়া হয়েছে মহারাষ্ট্র নাম দেওয়া, ওকে। বোম্বাইকে ভেঙে দুটো রাজ্য গঠিত, একটা হচ্ছে গুজরাট আর একটা হচ্ছে মহারাষ্ট্র নামে দুটো রাজ্য গঠিত হয়।
ওকে, এছাড়া হচ্ছে তারপর হচ্ছে এই যে দামান গোয়া বা দামানদিউ, দামানদিউ বা গোয়া যে ছিল, এই যে দামানদিউ বা গোয়া দেখতে পাচ্ছ, গোয়া বা দামানদিউ, এটা কি ছিল, এক মিনিট। তো গোয়া দামানদিউ কিন্তু আগে কিন্তু আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, কিন্তু কি হয়েছে পরবর্তীকালে 2020 সালের, ওকে, কি হয় 2020 সালে এই দাদরানগর হাভেলি এবং দামানদিউ এই দুটো রাজ্যকে এক এক করে দেওয়া, মানে মার্চ করে দেওয়া হয় এবং এর নাম রাখা, রাজধানী করা হয়েছে দমনকে। ওকে, তাহলে কি বোঝা গেল, দাদরানগর হাভেলি এবং দামানদিউ এই যে দুটো রাজ্য রয়েছে এই দুটোকে মার্চ করা হয়, মার্চ করা হয় এবং কিন্তু এটাকে এবং এটি একটি রাজ্যে পরিণত হয়। তারপরে দেখবো হচ্ছে এই যে পাঞ্জাব হরিয়ানা, এই যে দেখতে পাচ্ছ, দেখা গেল এক মিনিট, এই যে হরিয়ানা, এই হরিয়ানা, এই পাঞ্জাব, তো পাঞ্জাব হরিয়ানা এই দুটো কিন্তু আগে এক ছিল। 1966 সালে কি, 1966 সালে পাঞ্জাব, 1966 সালে কি হয়, পাঞ্জাবকে ভেঙে পাঞ্জাব হরিয়ানা নামে দুটো রাজ্য গঠিত হয় এবং চণ্ডীগড় নামে কিন্তু একটা কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি হয়। এবার পরীক্ষায় কোশ্চেন এসছে যে কোন কোন জায়গাটি তিনটে জায়গার রাজধানী। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, হরিয়ানা চণ্ডীগড়, চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। ওকে, এরপর দেখে নেবো হচ্ছে এরপর ইম্পর্টেন্ট হচ্ছে মাদ্রাজ, খুবই ইম্পর্টেন্ট, এটি তামিলনাড়ু বা মাদ্রাজ। ওকে, তো এই এই তামিলনাড়ুর রাজধানী হচ্ছে মাদ্রাজ এবং মাদ্রাজের কিন্তু নাম পরিবর্তন করে রাখা হচ্ছে, তামিলনাড়ু করা হয় কত সালে, 1969 সালে, 1969 সালে 14ই জানুয়ারি, 1969 সালে 14ই জানুয়ারি কি করা হয়, তামিলনাড়ু রাজ্যের নাম পরিবর্তন, মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু করা হয়। ওকে, এছাড়া যদি বলি হচ্ছে এই যে যেগুলো ইম্পর্টেন্ট, মাইসোর বা মহীশূর, ওকে, কর্ণাটকে কিন্তু ছিল মাইসোর বা মহীশূর। তো মাইসোর বা মহীশূরের নাম পরিবর্তন করে কিন্তু কর্ণাটক রাখা। এই যে দেখতে পাচ্ছ যে জায়গাটা বর্তমানে কর্ণাটক, এই কর্ণাটকটা কিন্তু এক সময় ছিল যে নাম ছিল যে মাইসোর বা মহীশূর, কিন্তু বর্তমানে কিন্তু এর নাম হচ্ছে কর্ণাটক। ওকে, নেক্সট এরপর হচ্ছে সিকিম। দেখো সিকিম কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয় কবে, এই কোশ্চেনটা বহুবারই কোশ্চেন আছে, সিকিম ভারতের কবে অন্তর্ভুক্ত হয়। দেখো 1975 সালে কিন্তু সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়। ওকে, এছাড়া এছাড়া হচ্ছে আর যদি বলি 1987 সালে, এখন 1987, এই সালটা খুব ইম্পর্টেন্ট, কারণ 1987 কিন্তু অনেকগুলো রাজ্য আত্মপ্রকাশ করে, একটা মানে গোয়া। ওকে, গোয়া রাজ্য কিন্তু আত্মপ্রকাশ করা হচ্ছে 1987-এ। তারপরে হচ্ছে এই তো মোটামুটি রাজ্যগুলো কোন রাজ্যগুলো গঠিত হয় সেগুলো জানলাম আমরা। তো এবার হচ্ছে কোন রাজ্যে কি কি রাজধানী আছে, এগুলো তোমরা অবশ্যই যে কোনো বই থেকে দেখে নেবে যে কোন রাজ্যের কি কি রাজধানী, বা যে কোনো জায়গায় পেয়ে যাবে, বা তোমরা হয়তো সবাই জানো যে মধ্যপ্রদেশের রাজধানী কি, অরুণাচল প্রদেশের রাজধানী কি, এগুলো একটু অবশ্যই মানুষ করে দেখে নেবে, কারণ সোজা কোশ্চেন। তো মোটামুটি এই চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি হয়ে গেল এই চ্যাপ্টারটা। তো আমরা এই অবধি 3টে চ্যাপ্টার কমপ্লিট করলাম আজকের। ওকে, তো আজকে আমরা কমপ্লিট করলাম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া, ফরমেশন অফ স্টেটস, নেইবারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখবো হচ্ছে ভারতের সেন্সাস। এই চ্যাপ্টার নিয়ে কারো কোনো কোয়ারি থাকলে অবশ্যই করতে পারো। নেক্সট চ্যাপ্টার শুরু করবো, নেক্সট চ্যাপ্টার শুরু করার আগে যদি কারো কোনো কোয়ারি থাকে এই চ্যাপ্টার থেকে অবশ্যই করতে পারো। তো নেক্সট দেখে নেবো হচ্ছে আমরা সেন্সাস। দেখো সেন্সাস এটা কিন্তু প্রতি 10 বছর পর পর কিন্তু গণনা হয় সেন্সাস।
কিন্তু বর্তমানে কিন্তু বর্তমানে বলতে লাস্ট 2011 সালে, ওকে, লাস্ট 2011 সালে কিন্তু ভারতের সেন্সাস গঠিত হয় কিন্তু 2011 সালে লাস্ট, মানে লাস্ট তৈরি হয় 2011 সালে, এরপরে কিন্তু আর সেন্সাস হয়নি। ওকে, তো এবার যদি পরীক্ষা থাকে যে ভারতের প্রথম জনগণনা কবে শুরু হয়, 1872 সালে কিন্তু ভারতের প্রথম জনগণনা শুরু হয়। তার সময় লর্ড মেয়ো, ওকে, লর্ড মেয়ো কিন্তু 1872 সালে প্রথম জনগণনা শুরু করে। তারপরে 1881 সালে নিয়মিতভাবে সায়েন্টিফিকভাবে জনগণনা শুরু করেন কে? লর্ড রিপন। ওকে, এরপরে কিন্তু আরেকজন ব্রিটিশ গভর্নর, যার নাম হচ্ছে লর্ড রিপন। লর্ড রিপন কিন্তু একজন ব্রিটিশ গভর্নর ছিলেন, গভর্নর জেনারেল ছিলেন লর্ড রিপন। ইনি কিন্তু 1881 সালে, ওকে, তো লর্ড রিপনের সময় থেকে কিন্তু 1881 সালে ভারতের জাতীয় জনগণনা শুরু হয়। তো লাস্ট আমাদের জনগণনা কবে হয়? 2011 সালে কিন্তু লাস্ট জনগণনা হয়। ওকে, এবং প্রতি 10 বছর পর পর, কিন্তু জনগণনা শুরু হয় প্রতি 10 বছর পর পর। এবারে 2011 যে সেন্সাসটা ছিল তার থিম কি? তার থিম ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। ওকে, তো আমাদের সেন্সাস থিম কি? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। তাহলে প্রথম সেন্সাস কবে শুরু? 1872। নেক্সট হচ্ছে রিপনের সময় 1881 সালে নিয়মিতভাবে শুরু হয় 2011 সালে। ওকে, 2011 সালে কিন্তু লাস্ট জনগণনা হয়, এবং এবারে জনগণনার স্লোগান হচ্ছে আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু কম বেশি সব পরীক্ষাতেই কোশ্চেন থাকে এই চ্যাপ্টার থেকে, যেমন এই কে কেমন শিক্ষিত বা যা যা বিষয়গুলো রয়েছে। তো প্রথমে আমরা দেখে নেব যে ভারতবর্ষের কোন রাজ্যে আয়তনে বড়। দেখো ভারতের সব থেকে আয়তনে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, সব থেকে আয়তনে বৃহত্তম। ওকে, সেকেন্ড হচ্ছে মধ্যপ্রদেশ, থার্ড হচ্ছে মহারাষ্ট্র। আয়তনে ভারতের 3টি বৃহত্তম রাজ্য, 1 নম্বর হচ্ছে রাজস্থান, 2 নম্বর মধ্যপ্রদেশ, থার্ড হচ্ছে তামিলনাড়ু। আর সব থেকে ছোট রাজ্য কোনটা? গোয়া। ওকে, গোয়া কিন্তু সব থেকে ছোট, এই যে গোয়া দেখতে পাচ্ছ, গোয়া হচ্ছে সব থেকে ছোট, হচ্ছে গোয়া। ওকে, তো এবার যদি বলি জনগণনার দিক থেকে, মানে কোন রাজ্যের কোন দেশের জনগণনা সব থেকে বেশি জনসংখ্যা, দেখো ভারতের জনসংখ্যা কিন্তু সব থেকে বেশি। ওকে, সারা পৃথিবীর মধ্যে কিন্তু ভারতের জনসংখ্যা সব থেকে বেশি, যেটা কিন্তু আগে দ্বিতীয় ছিল, তারপরে কিন্তু এখন বর্তমানে ভারতের জনসংখ্যা সব থেকে বেশি। ওকে, তো 2011 সেন্সাস অনুসারে ভারতের বলতে পারো হচ্ছে সব থেকে শিক্ষিত রাজ্য কোনটা? শিক্ষিত রাজ্য কিন্তু কেরালা। ভারতের সব থেকে শিক্ষার হার কম কোথায়? দেখো বিহারে কিন্তু সব থেকে শিক্ষার হার কম ভারতবর্ষে। ওকে, আর নারী শিক্ষার হার সব থেকে কম কোথায়? রাজস্থান। ওকে, তাহলে কি বললাম? ভারতের হচ্ছে সব থেকে বিহার এবং হচ্ছে রাজস্থান। ওকে, শিক্ষার হার সব থেকে বেশি হচ্ছে শিক্ষার হার সব থেকে বেশি বললাম হচ্ছে কেরালাতে, সব থেকে কম হচ্ছে বিহারে। নারী শিক্ষার হার সব থেকে কম কোথায়? রাজস্থানে কিন্তু নারী শিক্ষার হার সব থেকে কম। ওকে, এবার যদি এক্সাক্ট যদি বলি যে কেরালার কত পার্সেন্ট শিক্ষিত, কেরালায় 93.91% শিক্ষিত। বাট এটা কিন্তু বর্তমানে কিন্তু কেরালা নাও থাকতে পারে, অন্য রাজ্য হতে পারে যদি আবার জনগণনা হয়। তো নেক্সট হচ্ছে কোন রাজ্যের জনঘনত্ব। দেখো জনসংখ্যার জনঘনত্ব মধ্যে কি তফাৎ? জনসংখ্যা বলতে ওভারঅল জনসংখ্যা, জনঘনত্ব বলতে একটা নির্দিষ্ট জায়গায় কতটা মানুষ বসবাস করে সেটাকে কিন্তু বলা হয় জনঘনত্ব। তো কোন রাজ্যে, আগে বলে রাখি, ভারতের জনঘনত্ব যে প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। ভারতের প্রতি বর্গ কিলোমিটারে 382 জন বসবাস করে। আর আর যদি বলে হচ্ছে কোন রাজ্যের, তাহলে কিন্তু বিহারের জনঘনত্ব সব থেকে বেশি, বলে ডেন্সিটি, বিহারের ডেন্সিটি সব থেকে বেশি কিন্তু। ঠিক আছে, প্রতি বর্গ কিলোমিটার 1102 জন
সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওকে, কোন রাজ্যের জনগণনা সব থেকে বেশি? বিহারের জনগণনা সব থেকে বেশি। আর দ্বিতীয় হচ্ছে কোথায়? দ্বিতীয় হচ্ছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর জনঘনত্ব সব থেকে কম কোথায়? অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশ সব থেকে জনঘনত্ব কম, প্রতি বর্গ কিলোমিটারে 17 জন লোক বাস করে। ওকে, অরুণাচল প্রদেশে। ঠিক আছে, তো এবার নেক্সট হচ্ছে এই যে ভারতের জনসংখ্যা, তো 2001 থেকে 2011 পর্যন্ত কোন রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার বেশি? দেখো মেঘালয় কিন্তু ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি। দেখো ভালো করে শুনবে, 2001 থেকে 11 পর্যন্ত কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সব থেকে বেশি? এটা কিন্তু হচ্ছে মেঘালয়। ওকে, মেঘালয় কিন্তু সব থেকে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার। নেক্সট হচ্ছে টোটাল যদি ওভারঅল ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কত? দেখো ওভারঅল ভারতে 2001 থেকে 11 ওভারঅল জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু 17.64%। ওকে, ওভারঅল 17.64%। নেক্সট যদি বলি হচ্ছে ভারতের কোন রাজ্যের বনভূমি সব থেকে বেশি দেখা যায়? দেখো মধ্যপ্রদেশে, এই যে মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছ, মধ্যপ্রদেশ সব থেকে যে বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ। শতকরা, এটা পরীক্ষা আছে, শতকরা কোন রাজ্যের এই বনভূমি সব থেকে বেশি? অ্যান্সার হবে কিন্তু মিজোরামের সব থেকে শতকরা বেশি বেশি। ভারতে কোন রাজ্যের এসসির সংখ্যা বেশি? দেখো সব থেকে এসসি বেশি কিন্তু উত্তরপ্রদেশ। এসসি উত্তরপ্রদেশ। শতকরা হিসেবে সব থেকে বেশি কোথায়? পাঞ্জাবে হচ্ছে শতকরা সব থেকে বেশি। আর এসটি বেশি কোথায়? সব থেকে এসটি বেশি হচ্ছে মধ্যপ্রদেশ, সব থেকে এসটি বেশি। এই তো মোটামুটি আমাদের বেসিক ইনফরমেশন হয়ে গেল। এবার যদি বলি হচ্ছে ভারতবর্ষের শিক্ষার হারটা কত? দেখো ভারতবর্ষের শিক্ষার হার কিন্তু 74.04%। 2011 জনসংখ্যা অনুসারে ভারতের শিক্ষার হার হচ্ছে 74.4%। ওকে, যদি বলি ভারতবর্ষের লিঙ্গানুপাত কত? দেখো ভারতের লিঙ্গানুপাত 940 প্রতি 1000 মানুষে 940 জন কিন্তু মেয়ে। এটা কিন্তু ভারতের হচ্ছে বলোটাকে লিঙ্গ অনুপাত। ওকে, আর পরীক্ষায় আসে সব থেকে কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সব থেকে বেশি? সব থেকে লিঙ্গ অনুপাত বেশি হচ্ছে কেরলে। সব থেকে কম কোথায়? সব থেকে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত হচ্ছে হরিয়ানাতে। মনে রাখবে, সব থেকে কারণ কারণ হরিয়ানাতে সব থেকে কম কেন? কারণ হরিয়ানাতে কন্যা ভ্রূণ হত্যা কিন্তু সব থেকে বেশি হরিয়ানাতে। ওকে, তাহলে এখানে দাঁড়ালো যে সব থেকে শিক্ষার হার বেশি হচ্ছে সব থেকে কেরালা। শিক্ষার বলছি সব থেকে লিঙ্গ অনুপাত বেশি কেরালা। প্রতি 1000-এ কেরালা দেখা যায় প্রতি 1000 পুরুষে 1084 জন কিন্তু মেয়ে। প্রতি 1000 পুরুষে 1084 জন মেয়ে কিন্তু কেরালায়। আর হরিয়ানা বলে প্রতি 1000 পুরুষে 877 জন মহিলা কিন্তু হরিয়ানাতে। সুতরাং হরিয়ানা কিন্তু লিঙ্গ অনুপাত সব থেকে কম। ঠিক আছে, এটা মোটামুটি আমাদের জনসংখ্যা থেকে যা যা কোশ্চেন তোমাদের আসে সবগুলো আলোচনা করলাম। তো এ অবধি ছিল মোটামুটি আজকে আমাদের চারটে চ্যাপ্টার। এ অবধি আছে, চারটে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। দেখো তোমাদের তো সব পড়তে হবে না, যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেগুলোই করবো। এক্সট্রা পয়েন্ট বা এক্সট্রা বেশি কিছু আলোচনা করবো না। তোমাদের এক্সট্রা কিছু পড়তে হবে না, যেটুকু পড়াবো সেটুকু থেকে পড়লে আশা করি সেখান থেকেই কমন পেয়ে যাবে। ওকে, তো আজকে আমাদের এই চারটে চ্যাপ্টারই কমপ্লিট। তো বলো, কারো কোনো কোয়ারি থাকলে ক্লাস নিয়ে, বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, বা কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই বলতে পারো। তারপরে কিন্তু ক্লাসটা এন্ড করবো। বলো। স্যার বলছিলাম যেগুলো আজকে পড়ানো হলো হুম। ওগুলো তো একদিন একবারে তো মাথায় থাকবে না, আর এতগুলো তো দেখতে পাইনি, তার জন্য কি নোট দিবেন এই কয়েকগুলো? অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা চ্যাপ্টার, যে কোনো চ্যাপ্টার হলো প্রত্যেকটা চ্যাপ্টারে আজকের কাল সকালের মধ্যে বা আজকে রাতে বা কাল সকালের মধ্যে তোমার নোট পেয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা, নোট পেয়ে যাবে, এবং ক্লাসের রেকর্ডিংও থাকবে, রেকর্ডিং থেকে তুমি বারবার দেখতে পারবে। ঠিক আছে, আর তোমাদের তো তাড়াতাড়ি না করলে সিলেবাস শেষ হবে না। হ্যাঁ, তো ওইটাই বলো কি বললে? নোটটা থাকলে একটা ডিভিশন দুবার দিতে পারি তো। হ্যাঁ,
নোট যে এতগুলো তো লিখতে পারলাম না, যে লাইভ ক্লাসে সেগুলো লিখিত থাকলে হ্যাঁ, পড়তে নোট থেকে অবশ্যই দেখতে পারবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এছাড়া রেকর্ডিং তো থাকবেই। ঠিক আছে, যদি কারো কোনো কোনো কোয়ারি থাকে আর কিছু অবশ্যই বলতে পারো, তারপর যদি ক্লাসটা এন্ড করি। ঠিক আছে, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট। তোমাদের কিন্তু জিকে ক্লাস থাকতে হচ্ছে সোমবার এবং শুক্রবার রাত 9টায়। ঠিক আছে, গুড নাইট।